বইয়ে ৫ একটি সরলরেখা ABC এর AB ও AC কে যথাক্রমে D ও E বিন্দুতে এমনভাবে ছেদ করল যে AD বাই DB ইকুয়াল টু AE বাই EC হলো। যদি অ্যাঙ্গেল ADE ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB হয় তাহলে প্রমাণ করি যে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রদত্ত দেখি যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ABC একটি ত্রিভুজ আছে যার AB বাহু এবং AC বাহুকে D সরলরেখা যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করেছে এবং এই আর ডি যে সরলরেখা সেটা এমনভাবে AB ও AC কে ছেদ করবে যেন এদের খণ্ডকগুলো সমানুপাতিক হয়। তার মানে এখান থেকে AD বাই DB যে মান পাবো আমরা AE বাই ECর জন্য সেম মান পাই। এভাবে আমাদের এটাকে খণ্ড করতে হবে। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে ADE এই অ্যাঙ্গেলের সাথে ACB এই অ্যাঙ্গেলটা সমান হতে হবে, যেটা এখানে বলে দেওয়া আছে। ওকে, তো এবার এই সত্য থেকে আমরা প্রমাণ করব যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে প্রমাণটা দেখি। তো দেখো, প্রমাণে যাওয়ার আগে থ্যালাসের বিপরীত উপপাদ্যটা আমি একটু এক্সপ্লেন করে দিই। ধরো এটা একটা ABC একটি ত্রিভুজ আছে। এই ABC ত্রিভুজকে একটা সরলরেখা D কি করছে, দুটো খণ্ড তৈরি করছে। দেখো প্রত্যেকটা বাহুকে AB বাহুকে দুটো খণ্ড তৈরি করছে এবং AC বাহুকে দুটো খণ্ড তৈরি করছে। তো আমাদের যদি এই সরলরেখা, যদি এই D সরলরেখা AB বাহুকে এমনভাবে খণ্ড করে যে AD বাই DB এর যা অনুপাত পাওয়া যাবে AC বাহুর ক্ষেত্রে AE বাই EC এর অনুপাত যদি AD বাই DBর অনুপাতের সাথে যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুসারে যে তাহলে D এর সাথে BC সমান্তরাল হবে। ঠিক আছে, যে যদি AD বাই DBর যে অনুপাত সেটা যদি AE বাই ECর যে অনুপাত তার সাথে যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে D আর BC পরস্পর সমান্তরাল। এটাই আমাদের বলছে থ্যালাসের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, তাহলে এখানে দেখি প্রশ্নে কি বলেছে। প্রশ্নে আমাদের এখানে বলেই দিয়েছে যে AD বাই DB ইকুয়াল টু AE বাই EC। তার মানে এখান থেকে আমরা সরাসরি থ্যালাসের বিপরীত উপপাদ্য প্রয়োগ করে বলতে পারি যে D এর সাথে BC হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, এখান থেকে বলতে পারি D এর সাথে BC সমান্তরাল। আর যদি D এর সাথে BC যদি সমান্তরাল হয় তাহলে এখান থেকে আমরা অনুরূপ কোণ পাবো। একটা হচ্ছে ADE এর সাথে অনুরূপ কোণ পাবো কি ABC। মনে আছে আমাদের অনুরূপ কোণ যে দুটি সমান্তরাল সরলরেখা তাদের একটা ভেদক আছে, সে ভেদকের একই পাশের একটি বহিস্থ কোণের সাথে একটি অন্তস্থ কোণকে আমরা কি বলি, অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে সেটা আমাদের ছবিতে দেখো এখানে ADE হচ্ছে আমাদের মানে এখানে D এর সাথে BC হচ্ছে সমান্তরাল আর AB হচ্ছে আমাদের ভেদক। এখানে AD হচ্ছে বহিস্থ কোণ আর ABC হচ্ছে আমাদের অন্তস্থ কোণ এবং এরা ভেদকের একই পার্শ্বে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ADE কোণ ADEর সাথে কোণ ABC কি হচ্ছে, অনুরূপ। এটা 1 নম্বর থেকে পেয়ে গেলাম। আর 2 নম্বর যেটা দেখছি এখানে সেটা দেখো আমাদের প্রশ্নে বলে দিচ্ছে যে কোণ ADE ইকুয়াল টু কোণ ACB। ঠিক আছে, তো 1 নম্বর 2 নম্বর যদি আমরা তুলনা করি তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ABC ADE এর সাথে সমান, আবার ACB ও ADE এর সাথে সমান। তাহলে ABC এবং ACB দুটো কোণই ADE এর সাথে সমান হওয়ার জন্য আমরা 1 নম্বর 2 নম্বর থেকে সরাসরি বলতে পারি যে ABC এবং ABC এবং ACB উভয় কোণই কি সমান। তুলনা করে যেহেতু ABC ও ADE এর সাথে সমান আবার ACB ও ADE এর সাথে সমান তাই জন্য এরাও পরস্পর সমান। ঠিক আছে, এবার যদি আমরা
এই পুরো এবিসি ত্রিভুজটাকে ভাবি, তো এবিসি ত্রিভুজের এবিসি কোণের সাথে এসিবি কোণটা সমান। আর একটি ত্রিভুজে যদি দুটি কোণ সমান হয় তাতে বিপরীত বাহুও সমান হয়। তাহলে এখান থেকে এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে কি এসি, আর এসিবি কোণের বিপরীত বাহু কি এবি। তাহলে এখান থেকে এবির সাথেও এসি সমান হবে। আর যে ত্রিভুজের দুটি বাহুর মান সমান তাকে বলা হয় কি সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই আমাদের প্রমাণ। প্রয়োগ 6, এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি যার এবি সমান্তরাল ডিসি। এবি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এই টু ইডি ইকুয়াল টু বিএফ টু এফসি। আচ্ছা, দেখো প্রদত্ত প্রথমে ছবির সাথে আমরা মিলিয়ে নিই এটা। তো এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি বাহুর সাথে ডিসি বাহু সমান্তরাল। যেটা তো আমরা জানি যে একটা ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা কি, যে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তার মানে ট্র্যাপিজিয়াম মানে তার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। তো এখানে সেটা বলে দেওয়া আছে যে এবি বাহুর সাথে ডিসি বাহুটা সমান্তরাল। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই এবি বাহুর সমান্তরাল করে আমরা আর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি, সেটা হচ্ছে ইএফ, যেটা এডি কে ই বিন্দুতে এবং বিসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এটা এবির সমান্তরাল যদি হয় তাহলে এটা কিন্তু ডিসিরও সমান্তরাল। যেহেতু এবি আর ডিসি পরস্পর সমান্তরাল, তাহলে এবির সমান্তরাল করে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি তাহলে সেটা ডিসিরও সমান্তরাল হবে। ঠিক আছে। তাহলে এখানে ডিসি, ইএফ, এবি এই তিনটে সরলরেখাই একে অপরের সাথে কি হবে সমান্তরাল। আচ্ছা, এবার দেখো প্রমাণ করতে হবে এই বাই এবি ইস টু ইডি ইকুয়াল টু বিএফ ইস টু এফসি। আচ্ছা, এটা আমরা দেখছি শেষে। তো প্রথমে এবার অঙ্কনটা দেখি। অঙ্কন কি করা হচ্ছে, এই যে এবিসিডি যে ট্র্যাপিজিয়াম এর এ শীর্ষবিন্দুর সাথে সি শীর্ষবিন্দুটাকে যুক্ত করা হচ্ছে, বা আমরা বলতে পারি যে একটা কর্ণ অঙ্কন করা হলো, এসি কর্ণ। এটা হচ্ছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের একটা কর্ণ এসি অঙ্কন করা হলো। ঠিক আছে, যেটি ইএফ কে জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ইএফ কে জি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এবার এই যে এসি কর্ণটা আমরা অঙ্কন করলাম সেটা দেখো এবিসিডি ট্র্যাপিজিয়ামকে দুটি পার্টে দুটি ত্রিভুজে বিভক্ত করছে। এই একটা ত্রিভুজ যেটার নাম হচ্ছে এডিসি, আর এই একটা ত্রিভুজ যেটার নাম হচ্ছে এসিবি। তো এখন আমরা প্রথমে প্রমাণে দেখো, প্রমাণে প্রথমে এই এডিসি ত্রিভুজটাকে নেওয়া হচ্ছে, মানে উপরের ত্রিভুজটাকে নেওয়া হচ্ছে। এখানে প্রথমেই বলা হচ্ছে ডিসি সমান্তরাল ইজি। দেখো, তো আমি একটু আগে বললাম যে ডিসির সাথে ইএফ সমান্তরাল হবে। তো ডিসির সাথে যদি ইএফ সমান্তরাল হয় তাহলে ডিসির সাথে এই ইএফ এর এই ছোট্ট পার্টটা অর্থাৎ ইজিও সমান্তরাল হবে। ঠিক আছে, তো সেটা এখানে বলা হচ্ছে ডিসি সমান্তরাল ইজি। তাহলে এডিসি ত্রিভুজের ডিসির সাথে যদি ইজি সমান্তরাল হয় তাহলে এখানে থ্যালাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এই বাই ইডি ইকুয়াল টু এজি বাই জিসি। তো এখানে একটা কথা বলে দিই, তুমি যদি একটা বাহুকে নিচ থেকে উপর দিকে যাও তোমাকে অন্যটাকেও নিচ থেকে উপর দিকে যেতে হবে। মানে তুমি এমন বলতে পারো না যে এই বাই ইডি ইকুয়াল টু জিসি বাই ইজি, এরকম বলবে। ঠিক আছে, মানে এটা যদি উপর দিকে উঠছো তোমাকে এটা উপর দিকে উঠতে হবে, বা তুমি যদি এটা যদি নিচের দিকে নামছো এটাকে নিচের দিকে নামতে হবে। তো এই অর্ডারটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম যে এই বাই ইডি ইকুয়াল টু এজি বাই জিসি, এক নাম্বার। এবার যদি আমরা নিচের ত্রিভুজটা নিই অর্থাৎ এ সি বি, এই ত্রিভুজটা যদি আমরা নিই তাহলে এখানে দেখো এখানে বলা হচ্ছে এবি বাহুর সাথে জিএফ এটা হচ্ছে সমান্তরাল। একই কনসেপ্ট, ইএফ এর সাথে এবি সমান্তরাল, তাহলে জিএফ এর সাথে এবি সমান্তরাল হবে। এখানে থ্যালাসের উপপাদ্য থেকে তাহলে কি পাওয়া যাচ্ছে, এখানে দেখো এখানে কি করা হচ্ছে নিচ থেকে উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে এজি বাই জিসি সমান সমান কি হবে বিএফ বিএফ বাই এফসি। তাহলে এটা উপর দিকে উঠছি এটা উপর দিকে উঠবো, তাহলে এখান থেকে 2 নম্বরটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার 1 নম্বর 2 নম্বর থেকে যদি আমরা এটাকে যদি তুলনা করি তো দেখো 1 নম্বরেও এজি বাই জিসি রয়েছে, 2 নম্বরেও এজি বাই জিসি রয়েছে। তাহলে
কি হবে? এখান থেকে আমরা বলতে পারি এই বাই ইডি ইকুয়াল টু বিএফ বাই এফসি। ঠিক আছে, কারণ এই রেশিওটাও এটার সাথে সমান, আবার এই রেশিওটাও এটার সাথে সমান। তো যেহেতু একই রেশিওর সাথে আমরা দুটোকেই কম্পেয়ার করছি, তাই জন্য আমরা সরাসরি এখান থেকে বলতে পারি এই বাই ইডি ইকুয়াল টু বিএফ বাই এফসি। আর এটা তো তোমরা জানো যে বাইকে আমরা স্টোকারে লিখতে পারি। তাহলে এই বাই ইডি এখানে কি হয়ে যাচ্ছে, এই ইস টু ইডি, আর বিএফ বাই এফসি এখানে হয়ে যাচ্ছে বিএফ ইস টু এফসি। ঠিক আছে। প্রয়োগ 8, এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি যার এবি সমান্তরাল ডিসি। এডি ও বিসি এর উপর যথাক্রমে পি ও কিউ এমন দুটি বিন্দু নিলাম যাতে এপি ইস টু পিডি ইকুয়াল টু বিকিউ ইস টু কিউসি হয়। প্রমাণ করি যে পিকিউ সমান্তরাল ডিসি। তো দেখো, প্রথমে প্রদত্তটা আমি একে দেখানোর চেষ্টা করছি। এখানে সবার প্রথম এ বি সিডি একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করা হলো। ঠিক আছে, এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম অঙ্কন করলাম যার এবি বাহুর সাথে ডিসি বাহুটা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, এবার এই এডি বাহু এবং বিসি বাহুতে দুটি বিন্দু নেওয়া হচ্ছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এবার এমন দুটি বিন্দু নেওয়া হচ্ছে যাতে কি বলেছে, এপি ইস টু পিডি সমান সমান বিকিউ ইস টু কিউসি হয়। ঠিক আছে, তাহলে এবি সিডি একটি ট্র্যাপিজিয়াম ছিল যার এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান্তরাল। এবার এডি ও বিসি বাহুর উপর যথাক্রমে দুটি বিন্দু আমরা নিলাম, একটা পি একটা কিউ, যেন এপি ইস টু পিডি ইকুয়াল টু বিকিউ ইস টু কিউসি হয়। ঠিক আছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে পিকিউ যদি আমরা এখানে প্রথমত পিকিউ কে যদি যুক্ত করে দিই, এই পিকিউ যে সরলরেখাটা পেলাম, এই পিকিউ সরলরেখার সঙ্গে ডিসি সরলরেখাটা সমান্তরাল, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য দেখো অঙ্কন কি করা হচ্ছে। অঙ্কনে প্রথমে বলা হচ্ছে যে ধরি এবি ডিসির থেকে ছোট। হুম, ঠিক আছে, তাহলে এখানে প্রথমে ধরে নেওয়া হয়েছে যে এবি ডিসির সঙ্গে ছোট, সেটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। এবার যদি আমরা ডিসি কে যদি আর বিসি কে যদি আমরা বর্ধিত করি, তাহলে কি হবে, এই লাইনটা একে অপরকে একটা বিন্দু থেকে মিট করবে, তো সেটাকে আমরা ধরছি ও। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, তো এখন দেখো এবার আমরা আমাদের বইয়ের ছবিটা দেখতে পারি। তার জন্য আমি এটাকে একটু বড় করে দিলাম, ছবিটাকে। এবার দেখো প্রমাণটা, প্রমাণে কি বলছে, তো এই অবধি আমরা বুঝতে পেরেছি প্রমাণটা। প্রমাণে যেটা বলা হচ্ছে ওডিসি, তাহলে প্রথমে এখান থেকে ওডিসি ত্রিভুজটা খেয়াল করো, ও ডিসি মানে টোটাল ত্রিভুজটাকে নেওয়া হয়েছে। এই ওডিসি ত্রিভুজের এবি বাহুর সাথে ডিসি বাহু সমান্তরাল। ঠিক আছে, সেটা তোমরা প্রথমেই বলে দেওয়া হয়েছে যে যেহেতু এবিসিডি একটা ট্রাপিজিয়াম, তাহলে এবির সাথে তো ডিসি সমান্তরাল হবেই। সেটা সেখান থেকে আমরা বলতে পারছি হ্যাঁ, এই ওডিসি ত্রিভুজের এবির সাথে ডিসি সমান্তরাল। আর এখানে যদি আমরা থ্যালাসির উপপাদ্য কাজে লাগাই, তাহলে সেখান থেকে বলতে পারবো যে ও এ বাই এডি ইকুয়াল টু ওবি বাই বিসি। দেখো সেটা এখানে বলেছে, এই যে ও এ বাই এডি ইকুয়াল টু ওবি বাই বিসি। ঠিক আছে, আচ্ছা। এবার তারপরে দেখো এখান থেকে যেটা আমরা পেলাম, এবার আমাদের প্রশ্নে দেখো বলে দেওয়া আছে, মানে এই যে যেটা প্রশ্নে বলে দেওয়া ছিল এপি ইস টু পিডি ইকুয়াল টু বিকিউ ইস টু কিউসি। তো এটাকে মানে ইস টু থাকলে সেটাকে আমরা বাই আকারে লিখতে পারি। তো সেটাকে এখানে
দেখো বাই আকারে লেখা হয়েছে, এপি ইস টু পিডি কে এপি বাই পিডি, আর বিকিউ ইস টু কিউসি কে বিকিউ বাই কিউসি। ঠিক আছে, এটা খেয়াল করো। তাহলে এটা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে আমাদের প্রশ্নে যে ইস টু আকারে যেটা লেখা ছিল সেটাকে আমরা বাই আকারে লিখলাম, লিখে এটা পেলাম। ওকে, এবার এই লাইন থেকে এই লাইন মানে সেকেন্ড লাইনে কি করা হচ্ছে, উভয় পক্ষকে আমরা যদি পাল্টে দিই মানে উল্টে দিই আর কি, মানে দেখো এখানে বাঁদিকে কি ছিল, এপি বাই পিডি, এখানে কি লেখা হচ্ছে পিডি বাই এপি, এখানে ছিল বিকিউ বাই কিউসি, এখানে লেখা হচ্ছে কিউসি বাই বিকিউ, দুদিকে উল্টে দেওয়া হচ্ছে। এবার উল্টে দেওয়া মানে কি, এটা গাণিতিক ভাষায় বলতে গেলে দুদিকে অনন্য করে দেওয়া, বা দুদিক দুদিককেই এক দিয়ে ভাগ করা, এক থেকে ভাগ করা, এক দিয়ে নয় এক থেকে ভাগ করা। ঠিক আছে, তো কোনো কিছুকে যদি আমরা এক থেকে ভাগ করি তাহলে সেটা কি হয়, অনন্য হয়ে যায়। হুম, এভাবে তুমি বলতে পারো। তাহলে আর সহজ কথায় বলতে গেলে উভয় পক্ষকে আমরা উল্টে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো উপরটা নিচে নিচটা উপরে চলে যাচ্ছে দুটোতেই। আচ্ছা, এরপরের লাইন হচ্ছে এখানে কি করা হচ্ছে, উভয় পক্ষকে এক দিয়ে যোগ করা হচ্ছে। এবার এক দিয়ে যোগ করা হচ্ছে মানে কি, এখানে লসাগু হবে, তো লসাগু আমরা দেখো এটা পাচ্ছি, বা দিকেরটা ডান দিকেরটা লসাগু এটা পাচ্ছি। ওকে, আচ্ছা, এবার যদি ছবিতে আমরা দেখি এপি যোগ পিডি, তার মানে কি এপির সাথে পিডি যোগ করলে আমরা পাবো হচ্ছে এডি, আর এখান থেকে যদি আমরা বিকিউ যোগ কিউসি করি তাহলে সেখান থেকে পাবো হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে এখানে যেটা 1 নাম্বার আর এখানে এই 2 নাম্বার, এবার এখানে গুণ করে দেওয়া হচ্ছে, 1 নাম্বারের সাথে 2 নম্বরটা গুণ করে দাও, আর 1 নম্বরের বাঁদিকের সাথে 2 নম্বরের বাঁদিক ইকুয়াল টু 1 নম্বরের ডান দিকের সঙ্গে 2 নম্বরের ডান দিক, গুণ করলে দেখো এরকম পাওয়া যাচ্ছে। তো এখানে এডির সাথে এডি কেটে যাবে, এখান থেকে বিসির সাথে বিসি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে, ও এ বাই এপি ইকুয়াল টু ও বি বাই ডিকিউ। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা ও পি কিউ, দেখো ও মানে এটা একটু বড় সড়ো, ও পি কিউ, আমরা এই ত্রিভুজটাকে যদি আমরা নিই ও পি কিউ, তো এখানে দেখো কি পেলাম, ও এ বাই এপি সমান সমান ও বি বাই বিকিউ। তাহলে এখান থেকে ক্লাসের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এবির সাথে পিকিউ হচ্ছে কি, সমান্তরাল। তাহলে এবির সাথে তো ডিসি সমান্তরাল ছিল, আবার এখন বললাম এবির সাথে পিকিউ সমান্তরাল, তাহলে আলটিমেটলি কি হলো, আলটিমেটলি তা হলো যে এবির সাথে ডিসি ডিসি সমান্তরাল, আগেই প্রমাণ করেছি আমরা, এখন প্রমাণ করলাম এবির সাথে পিকিউ সমান্তরাল, তাহলে এখান থেকে বলতে পারি যে পিকিউ এর সাথে ডিসিও সমান্তরাল। সেটাই এখানে দেখো বলা হচ্ছে। ঠিক আছে, প্রয়োগ 15, প্রমাণ করি যে যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তো এমন একটা উপপাদ্য আমরা ক্লাস 9-এ করেছি। ঠিক আছে, সেটাকে এখানে একটু মানে একটু পরিবর্তন করে, ভাষাটাকে একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে, তো আসল জিনিসটা সেম। তো আমাদের ক্লাস 9-এ কেমন ছিল, যে যদি দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কি হবে, তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হবে, তো এরকম একটা উপপাদ্য আমরা করেছি ক্লাস 9। সেটা এখানে একটু অন্যভাবে, মানে একই জিনিসকে একটু অন্যভাবে বলে দেওয়া আছে, তো সেটাকে ঠিক আছে সেটা আমরা প্রমাণ করছি। তো দেখো, তো প্রথমে দেখো কি বলা আছে, যে এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে পি। ঠিক আছে, যা বিসি বাহুর সমান্তরাল মানে পি বিন্দু দিয়ে, প্রথমত এটা কি কি বলতে চাইছে, তোমাকে যে কোনো একটা বাহু নিতে হবে, তো এখানে সেই বাহুটা নেওয়া হয়েছে এবি, এই বাহুর একটা মধ্যবিন্দু নাও পি। এবার এই যে মধ্যবিন্দু পি দিয়ে তোমাকে দ্বিতীয় বাহু অর্থাৎ বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে, যেটা কি করবে, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এটা এবার এটাই দেখাতে হবে, এবং আরেকটা কথা দেখাতে হবে যে এখানে এই যেটা আমরা সমান্তরাল দেখালাম মানে পি কিউটা কি হবে, বিসি এর অর্ধেক হবে। এই তো একই একই টাইপের, তো আগে এখানে আমাদের দুটো বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকতো, এখানে একটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এটুকুই ডিফারেন্স। ঠিক আছে, তো ঠিক আছে, সমস্যা নেই। তো এটা আমরা প্রমাণ করবো যে কিউ এসি এর মধ্যবিন্দু,
কিউ এসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করব। আর পি কিউ বিসি এর হাফ, এটা ঠিক আছে। তো এটা প্রমাণ করার জন্য দেখো প্রথমে কি করা হচ্ছে, এপি কিউ ও এবিসি দুটো ত্রিভুজ নেওয়া হচ্ছে। মানে এপি কিউ মানে এই উপরে ছোট ত্রিভুজটা, আর এবিসি মানে পুরো, ঠিক। তাহলে এখানে এই দুটো ত্রিভুজ থেকে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখে নিই। প্রথমে দেখো নেওয়া হচ্ছে পি এ কিউ, অ্যাঙ্গেল পি এ কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। দেখে নিই, অ্যাঙ্গেল পি এ কিউ মানে এটা, অ্যাঙ্গেল বিএসি মানে এটা, তার মানে এটা সাধারণ কোণ, একই কোণকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো সমান হবে, কারেক্ট। আরেকটা দেখো দেখা যাচ্ছে এখানে অ্যাঙ্গেল এপি কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি। দেখে নিই, অ্যাঙ্গেল এপি কিউ, অ্যাঙ্গেল এপি কিউ মানে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল এবিসি মানে অ্যাঙ্গেল। আচ্ছা, তো এখানে যেটা কনসেপ্টটা কাজে লাগানো হচ্ছে সেটা হচ্ছে আমি বলে দিই, যে আমরা যখন অঙ্কন করলাম, অঙ্কনে কি করলাম, পিকিউ এর সাথে বিসি কে সমান্তরাল অঙ্কন করেছি। তার মানে এখান থেকে পিকিউ সমান্তরাল বিসি, পিকিউ এর সাথে বিসি সমান্তরাল, আর এবি হচ্ছে আমাদের ভেদক, এখানে এবি হচ্ছে আমাদের ভেদক। তাহলে মনে করো যে দুটো সমান্তরাল সরলরেখা আছে, একটা ভেদক আছে, এই যে এদিকে কি বলে, অনুরূপ কোণ বলে। একটা যদি বহিস্থ একটা অন্তঃস্থ হয় তাহলে তাকে কি বলা হয়, অনুরূপ কোণ বলা হয়। তো এখানে সেম জিনিস, এখানে কনসেপ্ট কাজ করছে। এখানে পিকিউ এর সাথে বিসি হচ্ছে সমান্তরাল, এবি হচ্ছে ভেদক, তাহলে এখান থেকে এপি কিউ এই অ্যাঙ্গেলটার সাথে এখান থেকে এবিসি এই অ্যাঙ্গেলটা কি হবে, অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এখানে দুটোকে সমান কেন বলতে পারছি আমরা, এরা পরস্পর অনুরূপ কোণ, এবং কারণটা এখানে দেখো ডান দিকে লেখা আছে, ঠিক আছে। তাহলে দুটো ত্রিভুজের, যদি আমরা দুটো কোণকে, দুটো অনুরূপ কোণকে যদি সমান প্রমাণ দেখাতে পারি, তাহলে এটা আমি আগে আলোচনা করেছি যে তৃতীয় কোণটা অটোমেটিক্যালি সমান হবে। কারণ যদি আমরা ওই দুটো কোণের সমষ্টিকে তৃতীয়টা থেকে বিয়োগ করি, মানে সরি 180 থেকে বিয়োগ করি, তাহলে কি হবে, সেটা তো একই মান বেরোবে। তো এই জন্যে যদি দুটো ত্রিভুজের, আমরা যদি দুটো অনুরূপ কোণকে যদি সমান প্রমাণ দেখাতে পারি, তাহলে তৃতীয় কোণটা, তৃতীয় যে কোণটা, দুটোরই যে তৃতীয় কোণটা পড়ে থাকছে সেটা অটোমেটিক্যালি কি হবে, সেটা সমান হবে। ওকে, তো এই জন্য আমরা এখান থেকে দেখো বলছি এপি কিউ এবং এবিসি সদৃশকোণী, আর সদৃশকোণী মানে তারা কি, সদৃশ, ঠিক আছে। আর যখন দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হয়, তাদের কি হয়, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। মানে যদি তাদের অনুরূপ বাহুগুলি যদি অনুপাত বের করি, তো প্রত্যেকটা অনুপাতের মান কি হবে, সমান বেরোবে। তো সেটা এবার এখান থেকে দেখি, দেখো এই জন্য দেখা হচ্ছে এপি বাই এবি, তার মানে এপি কিউ ত্রিভুজের এবি বাহুর সাথে এবিসি ত্রিভুজের এবি বাহু, এপি কিউ ত্রিভুজের এপি বাহুর সাথে এবিসি ত্রিভুজের এবি বাহুটা হচ্ছে অনুরূপ, এদের রেশিও নেওয়া হয়েছে। তারপর এপি কিউ ত্রিভুজের একিউ বাহুর সাথে এবিসি ত্রিভুজের এসি বাহুটা হচ্ছে অনুরূপ, এটা রেশিও নেওয়া হয়েছে। আর এপি কিউ ত্রিভুজের পিকিউ বাহুর সাথে এবিসি ত্রিভুজের দেখো বিসি বাহুটা হচ্ছে অনুরূপ, এটা রেশিও। তাহলে এই প্রত্যেকটার রেশিও কি হবে, সমান হবে, যেহেতু সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাত, কারেক্ট। তাহলে এখানে দেখো এই যে কথাটাকে বলা আছে এপি বাই এবি সমান সমান হাফ। এবার এখানে প্রশ্ন হতে হবে, স্যার তো বলা নেই প্রশ্নে, এটা কিভাবে এলো। হ্যাঁ, এটা কিভাবে এলো, দেখো একটা কথা আমাদের প্রশ্নে বলা আছে যে পি, পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে কি হবে, পি এই এবি কে দুটো সমান পার্টে ভাগ করবে, অর্থাৎ এপি সমান সমান পিবি, এই পার্টে ইকুয়াল পার্টে ভাগ করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই এপি, এটা কি হবে, টোটালটার অর্ধেক, ঠিক আছে। তাহলে এটা যদি 1 হয়, এটা কত হবে, 2, কারেক্ট। তাই জন্য এটা রেশিও করলে কত আসছে, 1/2। হুম, আচ্ছা, এই যে টুটা লিখলাম, এই টুটা কিন্তু শুধু বিপির মান নয় এটা, হ্যাঁ, এই টুটা হচ্ছে টোটালটার মান, ঠিক আছে। এই টু হচ্ছে টোটালটা, টোটালটাকে আমি 2 ধরেছি। টোটালটা যদি এবি যদি 2 হয়, তাহলে এখান থেকে এটা এটা কত অর্ধেক হবে, তাহলে এটা 1 হবে, আমি তাই বলতে চাইছি, ঠিক আছে। তার মানে এপি 1, এবি হচ্ছে 2, তাহলে এটা রেশিও। এবার মান তুমি যাই নাও, তুমি অনেক কিছু নিতে পারো। তো তুমি ধরলে যে আমার টোটাল এবির মান হচ্ছে, এবি হচ্ছে আমার 6, তাহলে এখান থেকে এপি কত হবে, এপি হবে 3, এর অর্ধেক হবে। এবার তুমি যদি 3 আর 6 যদি রেশিও নাও, কত হবে, হাফ হবে। তো তুমি যেটাই মান নাও, এখানে এটা হাফই আসবে, ঠিক আছে। তাহলে এপি বাই এবি যদি হাফ হয়, তাহলে একিউ বাই
এসিও তো হাফ হবে, আবার হুম, তাই তো, আবার পিকিউ বাই বিসিও তো হাফ হবে। ঠিক আছে, এবার এই লাইনটা থেকে আমরা একটু দেখে নিই যে একিউ বাই এসি যদি হাফ হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি একিউ ইকুয়াল টু হাফ এসি, মানে একিউ এটা কি টোটালটার অর্ধেক। তাহলে এটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তাহলে কিউ হচ্ছে এসি এর মধ্যে, কিন্তু 1 নম্বর প্রমাণ হয়ে গেল। আবার এখানে আমরা বলছি পিকিউ বাই বিসি সমান সমান হাফ, তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পিকিউ ইকুয়াল টু হাফ বিসি, যেটা আমাদের সরাসরি প্রমাণ চলে এলো। এই 2 নম্বরটা এটা প্রমাণ করতে বলেছিল, দেখে নাও। ঠিক আছে, তাহলে এখান থেকে কিছু কি কি বোঝার আছে, দেখো এখান থেকে লাস্টে আমি আরেকবার ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যেহেতু এপিকিউ ও এবিসি সদৃশ, তাহলে এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। তাই জন্য আমরা লিখছি এপি বাই এবি সমান সমান একিউ বাই এসি সমান সমান পিকিউ বাই বিসি। ঠিক আছে, এবার এর মধ্যে একটার মান আমরা বের করলাম, এপি বাই এবি ইকুয়াল টু হাফ। কিভাবে বের করলাম, যেখানে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তার মানে এই এপির মান এই টোটালটার অর্ধেক, তাই জন্য এদের রেশিও করলে কত বেরোবে, হাফ। ঠিক আছে, এবার যেহেতু এটা হাফ, তাহলে বাকি দুটো হাফ হবে। তো একিউ বাই এসি যদি হাফ হয়, তাহলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো, একিউ সমান সমান হাফ এসি। তার মানে এই পার্টটা টোটালটার অর্ধেক, এই পার্টটা একিউ হচ্ছে এসির অর্ধেক, তার মানে কিউ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এটা প্রমাণ হয়ে গেল। আর পিকিউ বাই বিসি ইকুয়াল টু হাফ, তাহলে এটাও ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাবো, পিকিউ সমান সমান হাফ বিসি। তো এটা প্রমাণ করতে বলেছিল, এখান থেকে সরাসরি এটা প্রমাণ হয়ে যাচ্ছে। ওকে, কয়েক 17 এবিসি এর একটি মধ্যমা এডি অঙ্কন করেছি। যদি বিসি এর সমান্তরাল কোনো সরলরেখা এবি ও এসি বাহুদ্বয়কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করি যে এডি দ্বারা পিকিউ সরলরেখাংশ সমাদ্বিখণ্ডিত হবে। তো ছবিতে দেখো এবিসি এর মধ্যমা এডি, রেড কালার দিয়ে আঁকা রয়েছে। তো বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এডি কে, আচ্ছা এটা কি লিখেছে, এবি এডি ও এসি কে, এবি এডি ও এসি কে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এবি এডি ও এসি কে যথাক্রমে দেখো পি আর ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে এবি কে পি বিন্দুতে, এডি কে আর বিন্দুতে এবং এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। তো এখান থেকে প্রমাণ করতে হবে পি আর সমান সমান আর কিউ, পি আর সমান সমান আর কিউ, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো। তো দেখো প্রমাণ, প্রথমে এপিআর, যদি আমরা এই এপিআর এই ত্রিভুজের সাথে এবিডি এবিডি এই ত্রিভুজটাকে নিই, ঠিক আছে, তাহলে এপিআর ত্রিভুজের সাথে যদি এপিডি ত্রিভুজটা নেওয়া হয়, তো এখানে কি পাচ্ছি, প্রথমে পিএআর, পিএআর মানে এই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে বিএডি মানে একই একই কোণ, তাহলে একই কোণ তো সমান হবে, একটা গেল। আর একটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কোণ এপিআর, এটা এর সাথে কোণ এবিডি মানে এটা, দুটোই কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এপিআর এর সাথে এবিডিও সমান। হুম, কেন, এখানে পিআর এর সাথে বিডি হচ্ছে আমাদের সমান্তরাল, আর এবি হচ্ছে ভেদক, তাহলে অনুরূপ কোণ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে একই সেই কনসেপ্ট বারবার আসছে যে যদি দুটি ত্রিভুজের দুটি অনুরূপ কোণ সমান হয়, তাহলে তাদের তৃতীয় কোণটাও সমান হবে। তার মানে এই দুটো ত্রিভুজ অর্থাৎ এপিআর ও এবিডি এরা পরস্পর সদৃশকোণী। সদৃশকোণী কখন হয়, যখন তাদের তিনটে কোণের মান সমান হয়। তাহলে এখান থেকে তিনটে কোণের মান সমান হয়ে যাবে, তাই জন্য এরা পরস্পর সদৃশকোণী। আর সদৃশকোণী হওয়ার জন্য এরা পরস্পর সদৃশ। ঠিক আছে, আর সদৃশ হলে কি হয়, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। তাহলে এখান থেকে দেখো পিআর এর সাথে বিডি কে যদি আমরা অনুপাত নিই, মানে এপিআর ত্রিভুজের পিআর এর সাথে এবিডি ত্রিভুজের বিডি, এটার অনুপাত করলে সেটা কি হবে, এআর এর সাথে
এডির অনুপাতের সাথে সমান হবে। ঠিক আছে? আবার যদি আমরা এই ত্রিভুজটাকে নিই, ডান দিকের এ আর কিউ, এবং তার সঙ্গে যদি এডিসি ত্রিভুজটা নিই, তাহলে এখানেও একইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে আর কিউ বাই ডিসি ইকুয়াল টু এ আর বাই এডি। ঠিক আছে? দেখো 2 নম্বর। এবার এখানে দেখো এক নম্বরে এ আর বাই এডি রয়েছে, 2 নম্বরেও এ আর বাই এডি রয়েছে। তাহলে 1 নম্বর 2 নম্বর যদি আমরা তুলনা করি, তাহলে সেখান থেকে বলতে পারবো যে পি আর বাই বিডি ইকুয়াল টু আর কিউ বাই ডিসি। এবার যেহেতু মানে দেখো কোথায় যেন দেখলাম, আচ্ছা বিডির সাথে ডিসি সমান, বিডির সঙ্গে ডিসি সমান, হ্যাঁ, যেহেতু এবিসি একটি মধ্যমা, মানে এডি মধ্যমা, তাহলে এডি যদি মধ্যমা হয়, ঠিক আছে, এডি যদি মধ্যমা হয়, তাহলে কি হবে? মধ্যমা কি করে? মধ্যমা কাকে বলে? যে একটি শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। তার মানে ডি হচ্ছে মধ্যবিন্দু, আর ডি মধ্যবিন্দু হলে এখান থেকে বিডির সাথে ডিসি সমান হবে। ঠিক আছে? তো সেই কনসেপ্ট থেকে এখান থেকে বিডির সঙ্গে কিন্তু ডিসি সমান। হ্যাঁ, তাহলে এখানে এই বিডির জায়গাতে আমরা ডিসি বসাতে পারি, বা এই ডিসির জায়গাতে আমরা বিডি বসাতে পারি। তাহলে কি হবে? এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? তো যেহেতু বিডি আর ডিসি সমান, তাহলে কি হবে? এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকবে? এখান থেকে আমাদের পি আর সমান সমান আর কিউ পড়ে থাকবে। ঠিক আছে? ব্যাস, এটাই আমাদের প্রমাণ। প্রয়োগ 18, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি। বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমরা ছবিতে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার ডিসি বাহুকে এবং এবি বাহুকে বর্ধিত করা হয়েছে পি বিন্দু পর্যন্ত। ঠিক আছে? প্রমাণ করতে হবে যে পি এ, মানে এই টোটালটা পি এর সাথে যদি আমরা পিবি কে গুণ করি, তাহলে সেটা পিসি ইন্টু পিডি হবে। ঠিক আছে? দেখতে পাচ্ছ পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। তো তোমরা ছবিতে দেখে নাও এটা। পি এ, ছবিতে খেয়াল করো পি এ, এখান থেকে এই যে পি এ এতটা, এর সঙ্গে যদি আমরা পিবি কে যদি গুণ করি, তাহলে এখান থেকে কি হবে? এই যে পিডি ইন্টু পিসি। ঠিক আছে? এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তো প্রমাণে দেখি প্রথমে কি বলছে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ, এটা আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে। তো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি এক সমকোণ। ঠিক আছে? তাহলে এখান থেকে কি কি পাচ্ছি? প্রথমে ডিএবি, মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের সাথে ডিসিবি, মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা যোগ করি, তাহলে কত হবে? 180 ডিগ্রি। আবার যদি আমরা এই বিন্দুটাকে খেয়াল করি, তাহলে ডিপি সরলরেখার উপর এই সি বিন্দুতে এই যে ডিসিবি এই অ্যাঙ্গেলটা, এবং এখান থেকে বিসিপি এই অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা যোগ করি, ঠিক আছে, এই অ্যাঙ্গেল অর্থাৎ ডিসিবি এবং এই অ্যাঙ্গেল অর্থাৎ বিসিবি কে যদি আমরা যুক্ত করি, তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি হবে। কেন? একই সরলরেখার উপর অবস্থিত দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই যে লাইনটা পেলাম, যে অ্যাঙ্গেল ডিএবি প্লাস ডিসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা পেলাম হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 2 সমকোণ। সেই সম্পর্ক থেকে এটা আমরা লিখতে পারছি যে এই ডিএবি অ্যাঙ্গেলের সাথে ডিসিবি অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। আর এই যে সেকেন্ড লাইনটা যেটা পেলাম, যে অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল বিসিবি ইকুয়াল টু 180, এটা কিভাবে পেলাম? যে একই বিন্দুর উপর, মানে একই সরলরেখার উপর একটি বিন্দু নেওয়া হলো, এই বিন্দুতে যদি দুটো কোণকে, দুটো পাশাপাশি যদি দুটো সন্নিহিত কোণ যদি আমরা যুক্ত করে দিই, তাহলে কত হয়? সেটা টোটালটা 180 ডিগ্রি হয়। তো সেটার সেই কনসেপ্ট থেকে এটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এবার দেখো, এটা এই যে দুটো লাইন পেলাম, এটার বাঁদিকেরটা 180-র সঙ্গে সমান, দ্বিতীয় লাইনের এটা বাঁদিকের দুটো
কোণের সমষ্টিও 180 সঙ্গে সমান। তাহলে উভয়ের মান যেহেতু 180°, তাই জন্য এরাও কি হবে, পরস্পর সমান হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা? তাহলে ডিএবি প্লাস ডিসিবি, যেটা হচ্ছে এই লাইন থেকে নেওয়া হয়েছে, এই লাইন থেকে, আর এটা যেমন ডিসিবি প্লাস বিসিবি, সেটা এই লাইন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে যেহেতু উভয়েরই মান 180°-র সাথে সমান, তাই জন্য এই দুটোকে আমরা সমান করতে পারছি। ওকে, এবার যদি আমরা বোথ সাইড থেকে ডিসিবি কে যদি ক্যান্সেল করে দিই, তাহলে কি পড়ে থাকছে, ডিএবি প্লাস বিসিপি ইকুয়াল টু, এটা সমান সমান পাওয়া যাচ্ছে আমরা, এই যে যেটা পেলাম 1 নম্বর, যে ডিএবি ইকুয়াল টু বিসিপি। তার মানে আগের লাইনে যদি আমরা উভয় পক্ষ থেকে ডিসিপি যদি ক্যান্সেল করে দিই, তাহলে এই 1 নম্বর সমীকরণ, এই যে ডিএবি ইকুয়াল টু বিসিপি, এটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই ছবিতে আমরা দুটো ত্রিভুজকে নিচ্ছি, একটা হচ্ছে এপিডি, তার মানে টোটাল ত্রিভুজটা একদম পুরো বড় করে, এই যে ত্রিভুজটা আছে সেটা এপিডি। এর সঙ্গে নেওয়া হচ্ছে আরেকটা ত্রিভুজ, সেটা হচ্ছে বিসিপি, মানে এই ছোট ত্রিভুজটা, এই যে এইটা, ঠিক আছে, এই ছোট ত্রিভুজটা। তো এই দুটো ত্রিভুজের দেখো কি কি আমরা সমান পাচ্ছি, দেখে নিই। তো প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল এপিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিপিবি। দেখে নিই কোথায়, তাহলে এপিবি মানে হচ্ছে, সরি এপিডি, এপিডি মানে এটা হচ্ছে টোটাল বড় ত্রিভুজটা বা মূল ত্রিভুজ যেটা বলা হয়। তো এই এপিডি ত্রিভুজেরই এই অ্যাঙ্গেলটা নেওয়া হচ্ছে এপিডি, এর সঙ্গে কাকে নেওয়া হচ্ছে, সিপিবি। এবার বিসিপি যে ত্রিভুজটা ছিল বা সিপিবি যে ত্রিভুজটা ছিল, ছোট ছোট যে ত্রিভুজটা, সেই ছোট ত্রিভুজের তুমি যদি সিপিবি অ্যাঙ্গেলটা নাও, মানে সেটা তো একই কোণকে বোঝানো হচ্ছে, তাই জন্য এটাকে আমরা সমান বলছি, যেহেতু এটা একই কোণ। ঠিক আছে, আর 1 নম্বরে আমরা যেটা পেয়েছিলাম, যেটা আমি হাইলাইট করে রেখেছি, যে টিএবি ইকুয়াল টু বিসিবি। ঠিক আছে, তো দেখো সেটাকেই একটু আমরা ঘুরিয়ে লিখছি এখানে, যেটা আমাদের এখানে ডিএবি ছিল, ডি ডিএবি, হ্যাঁ, ডিএবি। তো ডিএবি এখানে লেখা হচ্ছে পিএডি, মানে এই বিটাকে, মানে আমি যদি ডিএবি এই কোণটাকে যদি বাড়িয়ে যদি এতটা নিয়ে যাই, তাহলে কি হবে, এটা ডিএপি হবে। আর ডিএপি কে আমি ঘুরিয়ে পিএডি বলতে পারি। তো সেটাই এখানে actually তাই করা হচ্ছে, যে ডিএবির একটা বাহুকে একটু বর্ধিত করে আমরা এই কোণটাকে পাচ্ছি পিএডি। তাহলে পিএডির সাথে কে সমান হবে, বিসিপি। ঠিক আছে, যেটা আমাদের অলরেডি দেখো এখানে বলা আছে, তো সেটাই লেখা হচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পেলাম, পিএডি ইকুয়াল টু বিসিপি, কারেক্ট। তাহলে এই যে দুটো ত্রিভুজ এপিডি ও সিপিবি, এই দুটো ত্রিভুজের দুটো কোণকে আমরা সমান দেখালাম। আর দুটো কোণ যদি সমান হয়, যদি দুটি অনুরূপ কোণ যদি সমান হয়, তাহলে তাদের তৃতীয় যে অনুরূপ কোণটা সেটাও সমান হবে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এপিডি ও সিপিবি সদৃশকোণী, আর সদৃশকোণী মানেই তারা পরস্পর সদৃশ। ঠিক আছে, আর আমরা জানি দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলি কি হয়, সমানুপাতিক। তাই দেখো এখানে কি করা হচ্ছে, পিএ বাই পিসি, দেখতে পাচ্ছ যে পিএ মানে হচ্ছে বড় যে ত্রিভুজটা ছিল, এই বড় ত্রিভুজের এই বড় বাহুটাকে নাও পিএ, এর সাথে না হচ্ছে ছোট ত্রিভুজের এই বাহুটাকে পিসি, এটা অনুরূপ হচ্ছে। পিএ বাই পিসি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, পিডি। পিডি মানে বড় ত্রিভুজের এই বড় বাহুটা পিডি, তার সাথে হচ্ছে পিবি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা পেলাম। এবার এটাকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে পি এর সাথে পিবি গুণ হয়ে এটা দাঁড়াবে, আর এখান থেকে পিসির সাথে পিডি গুণ হয়ে এটা। তো সেখান থেকে আমাদের প্রমাণটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে বোঝার মতো ছিল হচ্ছে এই ফার্স্ট দুটো লাইন, কেন 180 হচ্ছে, এটা দেখবে, এদের সমান করবে, করে এখান থেকে 1 নম্বর সমীকরণটা নিয়ে আসবে। তারপর এই যে দুটো ত্রিভুজ নেওয়া হচ্ছে এপিডি আর সিপিবি, এখান থেকে আমাদের এদেরকে সদৃশ প্রমাণ করতে হবে, সদৃশ প্রমাণ করে অনুরূপ বাহু আনলেই সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে এটাকে প্র্যাকটিস করো। প্রয়োগ 23, যদি কোনো সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করি, এবং যদি এসি এবি ও বিসি ক্রমিক সমানুপাতিক হয়, তবে প্রমাণ করি যে অতিভুজটির বৃহত্তম অংশ ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর সমান হবে। আচ্ছা, তো দেখো প্রথমে এখানে আমাদের একটা কনসেপ্ট আগে জানতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা,
ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, অনেকে আমরা ভুলে গেছি ক্রমিক সমানুপাতি। তো কি ছিল ক্রমিক সমানুপাতি? যদি তিনটি যদি এরকম আমাদের যদি মান দেওয়া থাকতো, তো এটাকে আমরা কিভাবে লিখতাম? a টু b সমান সমান b টু c, বা এরপরে এটাকে লেখা যেত a বাই b সমান সমান b বাই c। তো এটা ছিল ক্রমিক সমানুপাতি। মানে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে তিনটি পদ থাকে, আর মাঝের পদটাকে আমাদের রিপিট করতে হয়। ঠিক আছে, তো আশা করছি মনে পড়ছে এবার। তো এখানে দেখো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে এসি, এবি এবং বিসি, এই যে তিনটি বাহু, একটা ত্রিভুজের যে তিনটে বাহু থাকে সেই তিনটে বাহুকে এখানে পরপর লেখা হয়েছে। এই তিনটি বাহু দেখো এখানে অর্ডারও কিন্তু বলা আছে, এসির পরে এবি তারপরে হচ্ছে বিসি, এই অর্ডারে এরা ক্রমিক সমানুপাতি। ঠিক, তাহলে এদেরকে যদি আমরা ক্রমিক সমানুপাতি আকারে লেখার চেষ্টা করি তাহলে দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে হবে এরকম। আচ্ছা, জিনিসটা দেখতে হবে এরকম, দেখো তাহলে এসি ইস টু এবি, মানে মাঝেরটা এখানে মধ্যপদ কোনটা? এবি, তাহলে এটা রিপিট হবে। তাহলে এসি ইস টু এবি ইকুয়াল টু এবি ইস টু বিসি। ঠিক আছে, দেখো আমি ডান দিকে যেটা দেখালাম তার সাথে অনেকটা এটা এবার ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা গেল ক্রমিক সমানুপাতির কোশ্চেনটা। এবার প্রশ্নে কি বলতে চাইছে সেটাকে ক্লিয়ার করি। এখানে প্রশ্নে এটা বলতে চেয়েছে যে তোমাকে একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজের এ হচ্ছে সমকোণিক বিন্দু। এই সমকোণিক বিন্দু থেকে তুমি কি করছো? অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করছো, সেটা হচ্ছে এডি। দেখতে পাচ্ছ যে এডি হচ্ছে আমাদের লম্বটা। এবার যখনই আমরা লম্ব অঙ্কন করব তখন কি হবে? অতিভুজটা দুটো খণ্ডে বিভক্ত হবে। একটা দেখতে পাচ্ছি এখানে বিডি, একটা হচ্ছে ডিসি। তো এই যে দুটো খণ্ড পেলাম, এই দুটো খণ্ডের মধ্যে যে খণ্ডটা বড় হবে, মানে আমাদের এই ছবির ক্ষেত্রে বিডি, এটা বৃহত্তম অংশ। এই বৃহত্তম অংশ কি হবে? ত্রিভুজের যে ক্ষুদ্রতম বাহু তার সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি, এসি এবং বিসি, এই যে তিনটে বাহু আছে, এই তিনটে বাহুর মধ্যে সব থেকে ছোট বাহু কোনটা? এসি বাহুটা। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে এই এসি বাহুর সাথে এই বিডি এই অংশটা কি হবে? সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আরেকবার ক্লিয়ার করি। এখানে এখানে দেখো বলেছে যে যদি যে কোনো একটি সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করা হয়। তো ঠিক আছে, সেটা আমরা দেখলাম যে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এ সমকোণিক বিন্দু থেকে অতিভুজ বিসির উপর দেখো এডি একটা লম্ব অঙ্কন করা হয়েছে। এডি একটা লম্ব অঙ্কন করা হয়েছে। তো এই লম্ব কি করছে? এই যে অতিভুজকে দুটো অংশে ভাগ করছে, একটা হচ্ছে বিডি, একটা হচ্ছে ডিসি। এই দুটো অংশের মধ্যে, এবং সেটা এখানে এবার বলেছে যে তারা কিভাবে থাকবে? তারা ক্রমিক সমানুপাত আকারে থাকবে। এটা আমাদের কাজে লাগবে। তো সেটা, এই বিষয়টা আপাতত আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, এটুকু আমাদের লাগছে না, এটা পরের কাজে লাগবে। এবার কি বলছে? তাহলে প্রমাণ করি যে অতিভুজটির বৃহত্তম অংশ ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর সমান হবে। তাহলে অতিভুজটির বৃহত্তম অংশ মানে কি? বিডি। ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু মানে কি? এসি। তাহলে এসির সাথে বিডি সমান, এটা যদি আমরা প্রমাণ করি তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো তোমরা সবাই প্রদত্ত দিকে খেয়াল করো, কি বলছে একটু খেয়াল করি এবার। ঠিক আছে, দেখো প্রথমে বলছে প্রদত্ততে যে সমকোণী ত্রিভুজ এবিসি এর এ সমকোণ, আবার তাই এ থেকে বিসির উপর একটি লম্ব এডি অঙ্কন করা হয়েছে। দেখতে পাচ্ছ এটা লম্ব অঙ্কন করা হয়েছে। আচ্ছা, ধরি এসি ক্ষুদ্রতম বাহু। এবার অতিভুজ তো বৃহত্তম, এটা কনফার্ম, কিন্তু এখানে এবিও বড় হতে পারে, আবার এসিও বড় হতে পারে। তো আমরা আমাদের ছবি অনুসারে ধরে নিচ্ছি যে এসি হচ্ছে কি? ক্ষুদ্রতম বাহু। ঠিক আছে, এবার যদি এসি ক্ষুদ্রতম বাহু হয় এবং এখানে যে অর্ডারে আমাদের ক্রমিক সমানুপাত বলে দেওয়া আছে, সেই অর্ডার থেকে দেখো আমরা এখানে এবার এটা লিখতে পারছি যে এসি ইস টু এবি ইকুয়াল টু এবি ইস টু বিসি। কারেক্ট, এবার এটা ক্লিয়ার হয়েছে প্রদত্ত। হুম, এবার দেখো প্রমাণ করতে হবে যে অতিভুজ বিসি এর বৃহত্তম অংশ এসি বাহুর সাথে সমান। এবার যেহেতু এডিসি সমকোণী ত্রিভুজের ডিসি অতিভুজ এসি এর সমান হতে পারে না। ঠিক আছে, এই যে কথাটা বলছি এটা অ্যাকচুয়ালি ছবি দেখে বলছি, মানে এই অংশটা কখনো এর সাথে সমান হতে পারে না, সেটা বলা হচ্ছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বিডির সাথে এসির সমান। দ্যাটস ইট, এটুকু প্রমাণ করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমি প্রথমে বললাম। ক্লিয়ার? এবার দেখো প্রমাণটা সিম্পলি আছে, দেখে নাও ভালো করে। যে সমকোণিক বিন্দু এ থেকে বিসি এর উপর একটা এডি লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে কি হবে? এবিডির সাথে
এবিসি সদৃশ। এখানে তাহলে কি, এটা হচ্ছে থিওরাম 48, অ্যাপ্লিকেশন 90। এটা একটু রিভিশন করতে হবে। এটা যদি সরাসরি যদি না বুঝতে পারো তাহলে এটা একটু রিভিশন করতে হবে, যে থিওরাম মানে হচ্ছে উপপাদ্য 48 আর প্রয়োগ 19 দেখে নিলে হয়ে যাবে। কি বলেছিল সেখানে একবার আমি মনে করিয়ে দিই, যে যদি এমন হয় যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যদি আমরা অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে যে দুটো খণ্ড তৈরি হয়, এই খণ্ড এবং এই খণ্ড, এই দুটো খণ্ড পরস্পর সদৃশ হয় এবং এদের মধ্যে যে কোনো একটা খণ্ড মূল ত্রিভুজের সাথেও সদৃশ হবে। মানে যদি আমরা বাঁদিকে এটাকে নিয়ে যদি আমরা এবিসির সাথে দেখি তাহলে সদৃশ হবে, আবার যদি ডান দিকে এটাকে নিই এটাও কি হবে, মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। ঠিক আছে, তো এবার এখানে কি নেওয়া হচ্ছে, এখানে নেওয়া হচ্ছে এই বাঁদিকেরটা অর্থাৎ এবিডি এর সাথে মূল ত্রিভুজটা অর্থাৎ এবিসি, তা অবশ্যই সদৃশ হবে, এটা আমরা প্রমাণ করেছি উপপাদ্য 48-এ। ঠিক আছে, এবার যদি সদৃশ হয় তাহলে তাদের কি হবে, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তো এখানে কি নেওয়া হচ্ছে, তো এটাও আমি শিখিয়েছিলাম। দেখো এখানে প্রথমে যেটা উপরে যে মানটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের নেওয়া হচ্ছে, মানে এখানে যেটা আগে লেখা থাকে যে ত্রিভুজটা তারই বাহু নেওয়া হয় উপরে, আর দ্বিতীয় যে মানে ত্রিভুজটা লেখা থাকে তার বাহু দেওয়া হয় নিচে। এভাবে এটা সাজানো হয় অ্যাকচুয়ালি আমাদের অঙ্কে। তাহলে বিডি বিডি পাওয়া যাচ্ছে কি থেকে, এবিডি থেকে। তা দেখতে পাচ্ছি আমরা এবিডিতে বিডি হচ্ছে ভূমি। তাহলে আমরা কি করব, এবিসি ত্রিভুজেরও ভূমি নেব। সেখানে এবিসি ত্রিভুজের ভূমি নেওয়া হচ্ছে এবি, তাহলে বিডি বাই এবি, তার মানে এটা হচ্ছে দুটোরই ভূমিকে নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে কি নেওয়া হচ্ছে এবি বাই বিসি, মানে কি এবিডি ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের আমাদের অতিভুজ নিতে হবে, তাহলে এবিসি ত্রিভুজের অতিভুজ হয়ে যাবে বিসি। দেখতে পাচ্ছি তাহলে প্রথম যে অনুপাতটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ভূমির সাথে ভূমিকে নেওয়া হচ্ছে বিডি বাই এবি, আর দ্বিতীয় যেটা নেওয়া হচ্ছে সেটা অতিভুজের সাথে অতিভুজ। এবার প্রথম এই যে জিনিসটা, এটা অনেকের গন্ডগোল হতে পারে যে স্যার আমি তো ভূমি এটাকে না নিয়ে, মানে আমি ঠিক আছে এটাকে, এটা আমি ভূমি মেনে নিলাম, কিন্তু এবিসির ক্ষেত্রে তো ভূমি এটাও হতে পারতো। তো তার জন্য আমি একটা ট্রিক বলে দিয়েছিলাম, যে তোমরা কি করবে, এই মানে লম্বর ভূমির ক্ষেত্রে সাইজটা দেখবে। ঠিক আছে, কি বলেছিলাম, যে দেখো আমরা যদি এবিডি ত্রিভুজের দেখি তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে, এটা কি বিডিটা হচ্ছে মানে তিনটে বাহুর মধ্যে এটা হচ্ছে মিডিয়ামটা। ঠিক আছে, অতিভুজ সব থেকে বড় আর এডি দেখতে পাচ্ছি সব থেকে ছোট, তাহলে মিডিয়ামটা নেওয়া হচ্ছে। তাহলে এবিসির ক্ষেত্রে তোমাকে সব মিডিয়াম বাহুটাকে নিতে হবে। দেখো এখানে এসি সব থেকে ছোট আর বিসি সব থেকে বড়, তাহলে মিডিয়াম কোনটা হচ্ছে, এবি। তুমি যদি এইভাবে সাইজ নিয়ে ভাবো তাহলে কিন্তু দেখো ওটা অ্যাকুরেট চলে আসবে। ঠিক আছে, এবং তুমি ভূমি দিয়েও ওভাবে ভাবতে পারো। এবার যদি কারো কনফিউশন আসে তাহলে সে তখন এরকম সাইজ নিয়ে এটাকে ভাবলেও জিনিসটা চলে আসবে। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম বিডি বাই এবি ইকুয়াল টু এবি বাই বিসি। এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা। আচ্ছা, এবার দেখো কিন্তু এখানে কিন্তু দিয়ে কি লেখা হচ্ছে, এসি বাই এবি ইকুয়াল টু এবি বাই বিসি। এবার মনে হতো এটা করতে গেল, এটা এই জায়গা থেকে, এই যে আমরা এখানে লিখেছিলাম না, এই যে এসি ইস টু এবি ইকুয়াল টু এবি ইস টু বিসি, তো এই জিনিসটাকে যদি আমরা বাই আকারে লিখি, এটাকে যদি আমরা বাই আকারে লিখি তাহলে কি হবে, এখানে এসি বাই এবি সমান সমান এখান থেকে চলে আসবে এবি বাই বিসি। দেখো, দেখতে পাচ্ছ। এবার দেখো এই দুটো জায়গাতে এই লাইনটা আর যদি এই লাইনটাকে যদি আমরা দেখি ভালো করে, তো এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখানেও এবি বাই বিসি আছে, এখানেও এবি বাই বিসি আছে। তো দু জায়গাতে এই এবি বাই বিসির সাথে যদি আমরা তুলনা করি তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো বিডি বাই এবি ইকুয়াল টু এসি বাই এবি। ঠিক আছে, মানে এই বাদিকের এই পোর্শনটা এবি বাই বিসির সাথে সমান, আবার এই পোর্শনটা এসি বাই এবি এটাও এবি বাই বিসির সাথে সমান। দুটোই যেহেতু এবি বাই বিসির সাথে সমান তাই জন্য এরাও পরস্পর সমান, সেটা এখানে লেখা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এবার দু জায়গা থেকে এবি এবি কে তুমি ক্যান্সেল করে দাও, তাহলে কি পড়ে থাকবে, বিডি ইকুয়াল টু এসি। তো এটাই আমাদের প্রমাণ করতে হতো, প্রমাণ করলাম। প্রয়োগ 24, একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও। বৃত্তের উপরিস্থিত কোনো একটি বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবি কে এন বিন্দুতে ছেদ করল। আচ্ছা, প্রমাণ করি যে পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। ওকে, তো দেখো প্রথমে কি বলা হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছি ও কেন্দ্র একটি বৃত্ত আছে যার এবি হচ্ছে ব্যাস। হুম,
দেখা যাচ্ছে, এবং পি হচ্ছে বৃত্তের উপর স্থিত কোনো একটি বিন্দু। ঠিক আছে, এবার এই পি বিন্দু থেকে আমরা কি করছি, এ বির উপর একটা লম্ব অঙ্কন করছি পিএন, সেটা এখানে লেখা আছে যে পিএন লম্ব পিবি, পিএন লম্ব এবি। ঠিক আছে, যে এই যে এবি যে ব্যাসটা ছিল, এখানে এবি যে ব্যাসটা ছিল, এই এবি ব্যাসের উপর পিএন আমরা একটা লম্ব অঙ্কন করলাম, এই যে লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এখান থেকে প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার। পিবি স্কোয়ার দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পিবি স্কোয়ার, মানে পিবি, এই পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। ঠিক আছে, প্রমাণ করবো। আচ্ছা, তার আগে ছবিটা মুছে নিই। দেখো, তো প্রথমত এবি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস, এবি হচ্ছে বৃত্তের ব্যাস। এবার ব্যাস দিয়ে আমাদের যে কোণ তৈরি হয় সেটা কি, সেটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই যে কোণটা এপিবি, এপিবি কোণটাকে বলবো অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত, এক সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার দেখো, তাহলে এখান থেকে এতক্ষণ কি পেলাম, এই যে অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করে যে এটার মান হচ্ছে 90 ডিগ্রি, মানে এপিবি, এপিবির মান 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক আছে, তাহলে এপিবি, ট্রায়াঙ্গেল এপিবি, এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। হ্যাঁ পারি, যেহেতু এর একটা কোণ 90 ডিগ্রি। এবার এই সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু কি, পি, পি হচ্ছে সমকোণিক বিন্দু। হ্যাঁ, যেহেতু এটা 90 ডিগ্রি। এবার এই সমকোণিক বিন্দু থেকে আমরা কি করছি, এর অতিভুজ, অতিভুজটা কি হবে, অতিভুজটা হবে এবি, সমকোণের বিপরীত বাহু এবি। তাহলে এই সমকোণিক বিন্দু পি থেকে অতিভুজ এবির উপর আমরা একটা লম্ব অঙ্কন করছি, সেটার নাম হচ্ছে পিএন। পিএনটা লম্ব, কারেক্ট, এবির উপর। তাহলে তো সেই ঘুরে ফিরে আমাদের 48 নম্বর পর্যন্ত চলে এলো, যে যদি একটা সমকোণী ত্রিভুজের, যদি একটা সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে আমরা তার অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে যে খণ্ডগুলো তৈরি হয় সেই প্রত্যেকটা খণ্ড তাদের নিজেদের মধ্যে সদৃশ হয়, এবং যে কোনো একটি খণ্ড মূল ত্রিভুজের সাথে কি হবে, সদৃশ হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখাচ্ছি, দেখো এবিএন এর সাথে পিবিএন, তাহলে এখানে এই ডান দিকের যে খণ্ডকটা তার সাথে টোটাল ত্রিভুজটাকে আমরা সদৃশ প্রমাণ করছি। ঠিক আছে, কারেক্ট। তাহলে এই অবধি আশা করি সবার ক্লিয়ার। দেখো, যেহেতু সমকোণী ত্রিভুজ এবিপি এর, এবিপি, এবি আনন্দ, এবিপি এর সমকোণিক বিন্দু পি থেকে অতিভুজ এবি এর উপর লম্ব হচ্ছে পিএন, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে মূল ত্রিভুজের সাথে এই ডান দিকের যে খণ্ডকটা অর্থাৎ পিবিএন, এটাও কি হবে, সদৃশ। ওকে, এবার আমাদের কি করতে হবে, যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ, তাদের অনুরূপ বাহু সমানুপাতিক, সেটা দেখাতে হবে। এখানে কি নেওয়া হচ্ছে দেখি, প্রথমে যেটা নেওয়া হচ্ছে এটা পিবি। তো পিবি, আচ্ছা, তো আমি একটু আগে বললাম যে প্রথমে যে ত্রিভুজটা থাকবে তার বাহু থাকবে উপরে, দ্বিতীয় যে ত্রিভুজটা থাকবে তার বাহু থাকবে নিচে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে যে পিবিটা লেখা হয়েছে, এই যে পিবি, এই পিবিটা কার, পিবিটা হচ্ছে এই মূল ত্রিভুজের, অর্থাৎ এবিপি, এই ত্রিভুজের একটা বাহু। তাহলে দেখি সেটা কি, তাহলে পিবি, পিবি হচ্ছে এটা, তাহলে পিবি দেখতে পাচ্ছ, পিবি হচ্ছে এই মূল ত্রিভুজের সব থেকে ছোট বাহু, বা এক্ষেত্রে আমরা বলতে পারি ভূমি। হুম, আর বিএন কি, বিএন হচ্ছে এই পিবিএন ত্রিভুজের, দেখো, ভূমি বা এগেইন সব থেকে ছোট বাহু। তুমি যেভাবে এটাকে তুমি মনে রাখতে পারো রাখবে, ভূমি নিলে ভূমি, ছোট বাহু ধরলে ছোট বাহু। ঠিক আছে, তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, পিবি হচ্ছে এবিপি ত্রিভুজের সব থেকে ছোট বাহু, আর বিএন হচ্ছে পিবিএন ত্রিভুজের সব থেকে ছোট বাহু, বা অন্যভাবে বলতে হলে পিবি হচ্ছে এবিপি ত্রিভুজের ভূমি, আর বিএন হচ্ছে পিবিএন ত্রিভুজের ভূমি। আচ্ছা, এবার দেখো বাকি যেটা আছে সেটা হচ্ছে এবি। তাহলে এবিটা কি, এবি দেখতে পাচ্ছি এবিপি ত্রিভুজের অতিভুজ, যেহেতু এটা পি এর উল্টো দিকে আছে, মানে সমকোণের উল্টো দিকে আছে, অতিভুজ। অতিভুজ তো বের করা খুব সহজ,
যেটা সমকোণ তার উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ। তো এটা বের করা যায় সহজে। সমস্যা হয় হচ্ছে লম্ব আর ভূমির ক্ষেত্রে। তখন ওটাই বলেছি যে সেক্ষেত্রে তোমরা দেখবে সাইজটাকে দেখে ওটাকে করবে, তাহলে তোমাদের এটা ঘোলাবে না, এটা ভুল হবে না। ঠিক আছে? তাহলে এখানে এবি হচ্ছে অতিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা হবে পিবি। এটা যেহেতু 90 ডিগ্রি, ক্লিয়ার করে নিই। এখানে 90 ডিগ্রি কোনটা? এখানে 90 ডিগ্রি তো এটা, এটা 90 ডিগ্রি, তাহলে উল্টো দিকে পিবি, এটাই হবে আমাদের অতিভুজ, তাই জন্য এটা এবি বাই পিবি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে এখান থেকে পিবি স্কোয়ার পেয়ে যাচ্ছি, এই দুটোকে গুণ করলে পিবি স্কোয়ার, আর এই দুটোকে গুণ করলে এটা। খুবই সহজ। এই চ্যাপ্টারের শেষ প্রয়োগ, প্রয়োগ 25। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। পিকিউ ওই দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক। যদি বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে আর ও আর ড্যাশ হয়, তাহলে প্রমাণ করি যে পিকিউ স্কোয়ার ইকুয়াল টু 4r × r ড্যাশ। আচ্ছা, তো দেখো, আহ, প্রথমে ছবিটা খেয়াল করো। দুটি বৃত্ত, একটা হচ্ছে আর কেন্দ্রীয় বৃত্ত, একটা হচ্ছে এস কেন্দ্রীয় বৃত্ত। তো এই দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে কোথায়? এই বিন্দুতে। ঠিক আছে? আচ্ছা, আপাতত এটুকু বুঝে, হ্যাঁ, আর একটা জিনিস বলা আছে যে এই যে পিকিউ, দেখতে পাচ্ছ, এই যে পিকিউ, এই পিকিউ হচ্ছে এদের সরল সাধারণ স্পর্শক। তো সাধারণ স্পর্শক কাকে বলে? যে স্পর্শক দুটো বৃত্তকে, মানে যে স্পর্শকটা দুটো বৃত্তরই স্পর্শক। ঠিক আছে? তো এখানে পি মানে পিকিউ আর কেন্দ্রীয় বৃত্তেরও একটা স্পর্শক, আবার পিকিউ এস কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক, তাই জন্য এদের এই পিকিউ কে আমরা বলছি একটা সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে? এখন আমরা দেখব প্রদত্তটা। দেখো, তো প্রথমে প্রশ্নে কোথাও বলা নেই আর এস, তো এটা আমরা ছবি এঁকে এটা ধরে নিয়েছি। ঠিক আছে? তাহলে আমরা কি ধরছি যে আর কেন্দ্রীয় যে বৃত্তটা তার ব্যাসার্ধ হচ্ছে আর, স্মল আর। আর এস কেন্দ্রীয় যে বৃত্তটা তার ব্যাসার্ধ হচ্ছে আর ড্যাশ। আমাদের প্রশ্নে বলা ছিল যে একটা হচ্ছে ব্যাসার্ধ আর হবে, একটা আর ড্যাশ হবে। তো আমরা সেটাকে আরো এখানে স্পেসিফাই করে নিলাম যে আর কেন্দ্রীয় যে বৃত্তটা সেটাকে আমরা স্মল আর ধরছি, আর যেটা এস কেন্দ্রীয় বৃত্ত সেটাকে আমরা স্মল আর ড্যাশ ধরছি। ঠিক আছে? তবে এরা কি হচ্ছে, পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে। আর পিকি হচ্ছে এদের সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে? আর বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ব্যাস এটুকু আমরা ছবি থেকেই বুঝতে পারছি। প্রমাণ করতে হবে, যেটা দেখো প্রশ্ন বলে দেওয়া আছে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 4r × r ড্যাশ। সেম জিনিস অঙ্ক। তো অঙ্কনে কি করা হচ্ছে প্রথমে, তো প্রথমে এরকম দুটো বৃত্ত অঙ্কন ছিল, তাদের একটা স্পর্শকের নাম দেওয়া ছিল, আর পি কিউটা দেওয়া ছিল। এবার বাকি যে এ আর বি সেটা আমরা অঙ্কন থেকে পাবো। দেখো কিভাবে পাওয়া যাচ্ছে। এখানে প্রথমে আর এর সাথে এ কে যুক্ত করা হচ্ছে, মানে ব্যাসার্ধ। ঠিক আছে? আবার এর সাথে এস কে যুক্ত করা হচ্ছে, এস কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এই বিন্দুতে বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক অঙ্কন করা হচ্ছে, সেটা হচ্ছে এবি। দেখতে পাচ্ছ? মানে এটা, এটা এবি, এর একটা সাধারণ স্পর্শক অঙ্কন করা হচ্ছে। হুম, যেটা কি করছে, যেটা পি কিউ স্পর্শককে বি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে? দেখো, যেটা পি কিউ কে বি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এবার কি করা হচ্ছে লাস্টে, লাস্টে আমরা কি এটা করছি সেটা হচ্ছে আরবি, মানে এটা, এবং বিএস এটাকে যুক্ত করে দিচ্ছি। দিলে ফাইনালি আমাদের যে ছবিটা দেওয়া আছে সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এগুলো, এটা প্রত্যেকটা লাইন পড়ে পড়ে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে এটাকে আরেকবার দেখবে নিজের মতো। ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো কনসেপ্ট কিছু নেই বোঝানো, এই জন্য আমি এটা এখানে আর সময় নষ্ট করছি না। তোমরা এটাকে আরেকবার রিপিট করবে। আচ্ছা, এবার প্রমাণটা দেখো। উম, আচ্ছা, দেখো প্রমাণে, প্রমাণ প্রমাণ, ব্যাস, হ্যাঁ, এখান থেকেই। ঠিক আছে, তো প্রমাণে দেখো কি বলছে, বি বিন্দু থেকে আর কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বিপি, এটা হচ্ছে বিএ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মনে করো উপপাদ্য 41। ঠিক আছে? মনে করছে একটা বৃত্ত ছিল, এখানে একটা বহিস্থ বিন্দু ছিল,
এখান থেকে তুমি যদি দুটো স্পর্শক অঙ্কন করো, তাহলে এটা পি, এটা পি এ, এটা পিবি, মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে এখান থেকে কি ছিল যে পি এ আর পিবির মান সমান হয়, ঠিক আছে। আর যদি এটাকে যদি আমরা যুক্ত করি, এখান থেকে দুটো এরকম ত্রিভুজ তৈরি হয়। আর এই যে পিও, পিও কি করে, পিও এই এই দুটো যে কোণ, মানে এই কোণটা আর এই কোণটা, এটাকে সমান দুটো কোণে ভাগ করে দেয়। তো এরকম একটা উপপাদ্য ছিল আমাদের থিওরাম 41। একবার রিভিশন করে নেব, ঠিক আছে। তো দেখো কি বলছে। প্রথমে আর কেন্দ্রীয় বৃত্তের আমরা বি কে, আর কেন্দ্রীয় বৃত্তে আমরা বি কে ধরছি বহিস্থ বিন্দু। তাহলে এখান থেকে দুটো স্পর্শক তৈরি হবে, একটা হবে বিপি, একটা হবে বিএ। দাঁড়াও, একটা হবে বিপি, একটা হবে বিএ। তাহলে বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক তৈরি হয় তাদের মান সমান হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিপির সাথে বিএ সমান। ওকে, আরেকটা কনসেপ্ট কি বললাম, এই যে পিও, মানে আমার এই ছবিতে এখানে যে পিও, এই পিও কি হয়, পিও এই দুটো কোণকে সমান দুটো কোণে ভাগ করে। তাহলে এখানেও আমরা যেটা পাচ্ছি, এই যে বিআর, বিআর কি করবে, দুটো সমান কোণে ভাগ করবে, ঠিক আছে। তাই তাই জন্য দেখো এখান থেকে আমরা লিখছি যে আরবি এবিপি এর সমদ্বিখণ্ডক, আরবি এবিপি, ঠিক আছে। মানে এই যে আরবি, এই আরবি কি হচ্ছে, এই টোটাল কোণটার সমদ্বিখণ্ডক। তাহলে যদি যে কোনো একটা কোণকে আমরা নিই, আমাদের এখানে এই কোণটাকে নেওয়া হচ্ছে, এটা নাম হচ্ছে আরবিএ। তো আরবিএ কি হবে, টোটালটার অর্ধেক। টোটালটা কি ছিল, পিবিএ। তাহলে আরবিএ হবে হাফ অফ পিবিএ। তাহলে বুঝো, এটাকে আরেকবার আমি বোঝানোর চেষ্টা করি, কারণ এটাই আমার আবার লাগবে কাজে। তাহলে যে এখানে বি হচ্ছে আর কেন্দ্রীয় বৃত্তের একটা বহিস্থ বিন্দু, ঠিক আছে। তাহলে কোন একটা বহিস্থ বিন্দু কি করে, কোন একটা বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেটা বিপি, একটা হচ্ছে বিএ। আর এই যে দুটো স্পর্শক অঙ্কন করলাম, এদের মান কি হয়, সমান হয়। তাই জন্য এখানে বলা হচ্ছে বিপির সাথে বিএ সমান, ঠিক। আর এই যে কেন্দ্র থেকে যদি আমরা বহিস্থ বিন্দুকে যুক্ত করি, তাহলে যে সরলরেখাটা পাবো সেটা কি করে, সেটা এই যে টোটাল কোণটা, মানে এক্ষেত্রে পিবিএ, এই পিবিএ কোণের কি হবে, সমদ্বিখণ্ডক হবে। মানে এই কোণটাকে দুটো সমান কোণে ভাগ করে, মানে এই কোণেরও যা মান হবে এই কোণেরও তাই মান হবে। তার জন্য আমরা এই নিচের কোণটাকে নিচ্ছি, এখান থেকে আর বি এ কোণটাকে নিচ্ছি, যেটা কি হবে, এটা টোটাল কোণটার অর্ধেক হবে। তাহলে টোটাল কোণটা হচ্ছে পিবিএ, তাহলে পিবি এর অর্ধেক কত, হাফ, ঠিক আছে। সেম জিনিস আমরা এবার ইউজ করবো কোথায়, সেটা হচ্ছে এসকেন্দ্র বৃত্তের ক্ষেত্রে। একই কনসেপ্ট, এসকেন্দ্র বৃত্তের ক্ষেত্রে মিলিয়ে নাও। তাহলে এখানে বি আবার বহিস্থ বিন্দু। এবার এসকেন্দ্র বৃত্তের ক্ষেত্রে দুটো স্পর্শক কি হবে, একটা বিএ, একটা হবে বিকিউ, এদের মান সমান। তাহলে বিকিউ সমান সমান বিএ। আবার কি হবে, এই যে বিএস, মানে যদি বহিস্থ বিন্দুর সঙ্গে কেন্দ্রকে যুক্ত করি, তাহলে বিএস, এই বিএস কি হবে, এই টোটাল কোণটার সমদ্বিখণ্ডক। তাহলে বিএস এ বি কিউ এর সমদ্বিখণ্ডক। তাহলে এবার যে কোনো একটা কোণকে নেবো, এই দিকের কোণটাকে নেবো, তাহলে এটার নাম হচ্ছে এসবিএ। এসবিএ কি হবে, টোটাল কোণটার হাফ। সেম কনসেপ্ট। এবার এখানে এটা দেয়নি, আমি বোঝানোর জন্য এখানে দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এটাকে আমি 1 নম্বর, এটাকে আমি 2 নম্বর ধরে নিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। এবার 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমরা যোগ করি, মানে 1 নম্বরের বাদিকের সাথে 2 নম্বরের বাদিক ইকুয়াল টু 1 নম্বরের ডান দিকের সাথে 2 নম্বরের ডান দিক, যুক্ত করে দেখো এই লাইনটা পাও, ঠিক আছে। আর বি এ যোগ এস বি এ ইকুয়াল টু হাফ অফ পি বি এ যোগ কিউ বি এ। ওকে, এবার তোমার ছবিতে খেয়াল করো, দেখো ছবিতে আর বি এ কোথায়, আর বি এ মানে এই কোণটা, আর এস বি এ মানে কোনটা, এই কোণটা, ঠিক আছে। এই দুটোকে যদি যুক্ত করি তাহলে কি হবে, টোটাল মোট এই কোণটা পাবো, যার নাম হচ্ছে আর বি এস। তাহলে এই বাদিকেরটা মিটলো ঝামেলা, আর বি এ যোগ এস বি এ করলে আমরা টোটাল যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর বি এস, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে হাফ কমন নেওয়া হয়েছে, হাফ কমন নিলে দেখো দুটো কোণ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে পিবিএ আর একটা কিউবিএ। এটা আবার ছবিতে দেখবো কোথায় আছে, দেখি, এটাকে মুছে নিই। দেখো, তো প্রথম হচ্ছে পিবিএ, কোথায় পিবিএ, এই যে পিবিএ, পিবিএ মানে হচ্ছে এই কোণটা, পিবিএ, এই কোণটা পিবিএ। আর এটা হচ্ছে কিউবিএ, কিউবি মানে কোন কোণটা, এই কোণটা,
তাহলে টোটালটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, টোটাল হচ্ছে এই পিবি কিউ, তাই না? তাহলে মোট এই পিবি এ আর যদি আমরা কিউবি এ কে যুক্ত করি তাহলে কি পাবো, পিবি কিউ। তাহলে পিবি কিউ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো একটা সরলরেখার উপর এই কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এটা মান কত, 180, পিবি কিউ এর মান 180, 180 যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 90। তার মানে কি দেওয়া হলো, যে আরবিএস এর মান কত হলো, এটার মান হলো 90, এক সমকোণ। ঠিক আছে, আরবিএস এর মান দেওয়া হলো 90 বা এক সমকোণ। ঠিক আছে, আরবিএস। তাহলে যে জিনিসটা আমরা পেলাম সেটা একটু আমি ক্লিয়ার করি। এইখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আর বি এস একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যার আর বি এস মানে এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এটা একটা কি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক, এবারে আমাদের সেই স্পর্শকের কনসেপ্ট চলে আসবে। তাহলে এই অবধি আশা করি আমাদের ক্লিয়ার যে আর বি এস এক সমকোণ। এবার আমরা পরের কনসেপ্টে যাচ্ছি। তার জন্য আমরা দ্বিতীয় ছবিটা ইউজ করব। দেখো একই ছবি, মানে যেহেতু পরের পেজে দেখবে একটা ছবি আঁকা আছে। তো এখানে দেখো আর এস বৃত্তের কেন্দ্র, আর এস দুটি বৃত্তের কেন্দ্র এবং এ হচ্ছে স্পর্শ বিন্দু। আচ্ছা আচ্ছা, ও আরেকটা কনসেপ্ট এখান থেকে বাকি আছে, যে এখানে এটা হচ্ছে আর কেন্দ্রবৃত্ত এবং এস কেন্দ্রবৃত্ত, এই দুটো বৃত্তের কি হয়েছে, এই দুটো বৃত্তের বহিঃস্পর্শক হয়েছে কোথায়, এই বিন্দুতে। হুম, এবং এখানে একটা স্পর্শক আছে সেটা হচ্ছে এবি। এই যে আমি লিখেছিলাম এবি, এবি হচ্ছে এদের উপর স্পর্শক। তো সেটা কি হয়, সেটা লম্ব হয়। ঠিক, এবি লম্ব হবে আর এস। এটা এটা কোন উপপাদ্য, এটা হচ্ছে উপপাদ্য 40, মানে প্রথম উপপাদ্য যে এই চ্যাপ্টারের। ঠিক আছে, যে কোনো একটাকে দিয়ে তোমাকে বুঝতে হবে। কিভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরো এখান থেকে আর এটা কি, আর এটা হচ্ছে, আচ্ছা প্রথম হচ্ছে এটা কি, এটা হচ্ছে স্পর্শবিন্দু, স্পর্শক হচ্ছে এবি। তাহলে এবি হচ্ছে স্পর্শক, এ হচ্ছে স্পর্শবিন্দু। আর আর এটা কি, আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শের উপর কি হয়, লম্ব হয়। এটা 90 ডিগ্রি হবে। ওকে, আবার যদি এস কেন্দ্রবৃত্তের দিক থেকে দেখি তাহলে এ হচ্ছে স্পর্শ বিন্দু, এ এস হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে সেটা এবি স্পর্শকের উপর কি হবে, লম্ব হবে। তাহলে এদিকেও লম্ব এদিকেও লম্ব। তার মানে কি, এটা একটা একই একই সরলরেখা। এটা আমরা শিখেছি, তাই না? এটা 41 নম্বর, না এটা 42 নম্বর উপপাদ্য ছিল আমাদের। ঠিক আছে, ওকে। তাই সমরেখার বিষয়টা আমরা তখন সেখানে ডিটেলসে শিখেছি 42 নম্বর উপপাদ্য। হুম, যে এই আর এ এস এই তিনটে বিন্দু কি হবে, সমরেখ। ঠিক আছে, আর এখান থেকে এ বি আর এস এর উপর কেন লম্ব সেটা বললাম, যে এই বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু দুটো উপপাদ্যের কনসেপ্ট দিয়ে এখানে এই লাইনটা এখানে রয়েছে। একটা হচ্ছে 40 নম্বর উপপাদ্য আর হচ্ছে 41 নম্বর, সরি 40 নম্বর উপপাদ্য আর হচ্ছে 42 নম্বর উপপাদ্য। ঠিক আছে, এই 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 পার্টটা মানে আমি মুছে নিই, ক্লিয়ার করে নিই। এই পার্টটা, এই যে পার্টটা, এটা হচ্ছে 42 নম্বর উপপাদ্যের কনসেপ্ট। আর এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে 40 নম্বর উপপাদ্যের কনসেপ্ট। ঠিক আছে, ওকে। এবার চলে আসো লাস্ট কনসেপ্ট। কি বলছে, তাহলে আর বি এস একটা সমকোণী, একটা একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণিক বিন্দু কোনটা, যার সমকোণিক বিন্দু হচ্ছে, তাহলে আর বি এস একটা সমকোণিক ত্রিভুজ যার সমকোণিক বিন্দু হচ্ছে বি। তাহলে এখান থেকে অতিভুজ কি হবে, অতিভুজ হবে আর এস, এটা হবে অতিভুজ। এবার আমরা সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করছি, সেটা হচ্ছে এবি। এই জন্য এখানে আমরা লম্বটা প্রমাণ করলাম, এই জন্য লম্বটা প্রমাণ করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে সমকোণিক বিন্দু থেকে কি করছি, আর এস এর উপর, আর এস অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করলাম এবি। তাহলে লম্ব অঙ্কন করলে কি হবে, যে দুটো খণ্ড তৈরি হবে তারা পরস্পর সদৃশ। দেখো সেটা এখানে বলা হচ্ছে যে এ বি আর এবং এ এস বি পরস্পর সদৃশ, উপপাদ্য 48। ঠিক আছে, তাহলে এখান থেকে
ABR, ABR মানে এটা, এবং ASB মানে এটা পরস্পর সদৃশ। ওকে, এবার দেখে নিই কিভাবে এরা অনুপাতটা নিয়েছে বাহু, সেটা দেখতে হবে। তো প্রথমে যেটা এখানে বলছে AB বাই AS, তাহলে ABR মানে বাঁদিকেরটা, এখান থেকে হচ্ছে AB, AB কোথায় এর, আচ্ছা AB মানে এটা। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি যে এই ABR ত্রিভুজের এর AB হচ্ছে সব থেকে ছোট বাহু, ঠিক আছে। আর তুমি এক্ষেত্রে এটাকে ভূমি নাও, ভূমি নিলে বুঝতে পারবে, তুমি এটার ভূমি নিলে এটার ভূমি। আর এএসবি, এএসবি ত্রিভুজের ক্ষেত্রে সব থেকে ছোট বাহু কোনটা, এএস, দেখো এটা ভূমি হচ্ছে, আমি এই জন্য তখন ভূমিটা বললাম, তোমার এখানে তুমি মিলাতে পারো। তো দেখো এই যে ডান দিকের যে মানে ডান দিকের যে ত্রিভুজটা, সেটা হচ্ছে এএসবি। এই এএসবি ত্রিভুজের ক্ষেত্রে এস ভূমি, এস ভূমি, তাহলে তোমাকে এখানেও ভূমি নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এবি আর ত্রিভুজের ক্ষেত্রে এবি কে ভূমি ধরছি। যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে কিভাবে বুঝবে, যে এবি আর ত্রিভুজের সব থেকে ছোট বাহু হচ্ছে এবি, এটাকে নিলাম এবি। আর এএসবি ত্রিভুজের সব থেকে ছোট বাহু হচ্ছে এএস, সেখান থেকে নিলাম এএস। এভাবে তোমার মিস হবে না, ঠিক আছে। ওকে, এবার দেখি এ আর কোথায়, এ আর, আচ্ছা এ আর, এ আর মানে এটা, তার মানে অন্যটাকে নেওয়া হচ্ছে, মানে এবার তুমি এটাকে যে মিডিল যে মানে মিডিয়াম যে সাইজটা, মিডিয়াম সাইজের যে বাহুটা আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এবার ধরবো লম্ব, যদি ওভাবে বলতে হয় তাহলে এটাকে লম্ব নাও, তাহলে এর ক্ষেত্রে লম্ব তো এবি হবে, তাহলে এখান থেকে লম্ব এটার ক্ষেত্রে হচ্ছে এ আর ডান দিকেরটার ক্ষেত্রে লম্ব হবে তোমার এবি। আর অন্যভাবে বলতে গেলে যে মাঝের যে বাহুটা, তাহলে এখান থেকে এবি আর ত্রিভুজের মাঝের বাহু কোনটা, এ আর এএসবি ত্রিভুজের মাঝের বাহু হচ্ছে এবি, এটা দুটোর অনুপাত নেওয়া হচ্ছে, ঠিক আছে। নিয়ে এবার এদেরকে কি করতে হবে, এদেরকে তুমি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবি স্কোয়ার সমান সমান এ আর ইন্টু এস। এবার আমরা প্রথমে ধরেছিলাম এখানে যে আর কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর এস কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ড্যাশ, সেটা এখানে বসানো হচ্ছে। দেখো তাহলে এ আর হচ্ছে আর কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা আর হবে, এখানে এটা আর হবে, আর এসটা হয়ে যাবে আর ড্যাশ, ঠিক আছে। তো এখানে বসিয়ে দাও, এই যে এ আর ইকুয়াল টু আর এস ইকুয়াল টু আর ড্যাশ বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে, দুদিকেই উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করা হচ্ছে। 4 ইকুয়াল টু এবি স্কোয়ার ইকুয়াল টু 4, মানে দুদিকে তুমি 4 দিয়ে বা 4 দিয়ে গুণ করছো, ঠিক আছে। তারপর এখানে দেখো 4 এবি স্কোয়ারকে ভালো করতে হবে, 4 এবি স্কোয়ারকে আমি লিখতে পারি 2 এবি তার হোল স্কোয়ার, ঠিক আছে। সেটা দেখো এখানে লেখা হচ্ছে, আর এটা ডান দিকে এটা সেম রাখা হয়েছে। এবার এই জায়গাটা একটু বুঝতে হবে, এই যে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের যে বিষয়টা এখানে বলা আছে, ঠিক আছে, এটা আমি মনে করি দিই। দেখো এখানে কি কি পেয়েছিলাম আমরা, এই যে অনেক কিছু এখানে প্রমাণ করেছি আমরা আজকে। তো কি কি ছিল এখানে, এখানে ছিল বিপির সাথে বি এর সমান ছিল, আবার এখানে বিকিউ এর সাথে বি এর সমান ছিল, ঠিক আছে। সেটাই এখানে আবার লেখা হচ্ছে, দেখো এই যে বি এর সাথে পিবি সমান, আবার কিউবির সাথে বি এর সমান, ঠিক আছে। এবার বি এ কে তো আমরা এবি বলতেই পারি, তাই না। তাহলে এখানে পিবির জায়গাতে আমরা এখানে এবি বসাতে পারবো, আবার বিকি এর জায়গাতে এখানে আমরা এবি বসাতে পারবো। এই যে এখানে সমান, তো এই যে সমান, ঠিক। দেখো পিবির সাথে এবি সমান, মানে বি এবি তো একই, তাহলে পিবির সাথে এবি সমান, আবার কিউবির সাথেও এবি সমান, তাহলে এখান থেকে পিবির জায়গায় এবি বসিয়ে দাও, আবার বিকিউর জায়গায় এবি বসিয়ে দাও, তাহলে এবি আর এবি কে যুক্ত করলে কি হবে, 2 এবি, কারেক্ট। তো তার জন্যে এখানে দেখো 2 এবির জায়গাতে আমরা 2 এবির জায়গাতে কি বসাচ্ছি, পিকিউ। তাহলে এখানে যদি আমরা 2 এবির জায়গাতে পিকিউ বসাই, তাহলে পিকিউ স্কোয়ার হয়ে যাবে। তো তাই জন্য এখান থেকে এটা পেয়ে যাচ্ছি, লাস্ট লাইনটা খেয়াল করো, এটা ভুল করো। তো এইখানে একটু সমস্যা হতে পারে, এই এই যে এখানে ইকুয়েশন টাইপের যেটা আছে, এটাকে আমি আরেকবার বোঝাচ্ছি লাস্টের এই ইকুয়েশন গুলোকে, ঠিক আছে। এটাকে আরেকবার ক্লিয়ার করি। তো দেখো প্রথম কথা, সদৃশ্য অবধি তুমি অনেকগুলো সদৃশ্যতা প্রমাণ করেছো। তো এইটা আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, যে এবি স্কোয়ার ইকুয়াল টু আর এস ইন্টু এ এস।
এই অবধি তোমরা পারবে, কারণ অনেকবার আমরা প্রমাণ করেছি এর আগেও। তো এই অবধি তোমাদের ঘর থেকে আমি আশা করছি তোমরা এই অবধি বুঝেছো। এরপর থেকে আমি বোঝাচ্ছি। তাহলে এখান থেকে তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এখানে এবি স্কোয়ার ইকুয়াল টু এ আর ইন্টু এস। এবার এখান থেকে দেখো, আমরা ধরেছিলাম যে আর কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর এস কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ড্যাশ। তাই জন্য এখানে এ আর ইকুয়াল টু আর, আর এ এস ইকুয়াল টু আর ড্যাশ ধরা হচ্ছে। এবার তুমি এখানে এ এর জায়গাতে আর বসাও, আর এ এস এর জায়গাতে আর ড্যাশ বসাও, জাস্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি করছি, এখান থেকে কি দেওয়া হলো, এবি স্কোয়ার, এবি স্কোয়ার সমান সমান আর ইন্টু আর ড্যাশ। এবার উভয় পক্ষকে আমি 4 দিয়ে গুণ করলাম, তাহলে এখান থেকে 4 এবি স্কোয়ার, এখান থেকে 4 ইন্টু আর ড্যাশ। এবার 4 এবি স্কোয়ারকে আমি লিখছি 2 ইন্টু এবি তার হোল স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, এবার 2 এবি কে আমি লিখছি পি কিউ। এবার 2 এবি কে কিভাবে পি কিউ লিখছি তার জন্য আমি এখানে এক্সপ্লেন করলাম যে আমরা আগে প্রমাণ করেছিলাম যে পিবি সমান সমান বিএ আর কিউবি সমান সমান বিএ, আর বিএ কে আমরা এবি নামে ডাকতে পারি। তাহলে এখানে পিবির জায়গাতে তুমি এবি বসিয়ে দাও, এখানে বি কিউর জায়গাতে তুমি এবি বসিয়ে দাও, তাহলে কি হবে, এবি আর এবি যুক্ত করলে কি হবে, 2 এবি। সেই 2 এবি বসিয়ে দিতে হবে, সেই 2 এবির জায়গায় বসিয়ে দিতে হবে পি কিউ, করলে এই লাস্ট লাইনটা আমাদের চলে আসবে। ঠিক আছে, ওকে।